কামরুল টেক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি আমার চ্যানেলে যারা কমেন্টস করে তাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর পর্ব আজকের সেশনটি। তো আশা করি আপনারা এনজয় করবেন। আর মূলত 10টারও বেশি আমি কমেন্টস কালেক্ট করেছি, যে কমেন্টসগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে। এই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলুন প্রথম প্রশ্নটি আমরা দেখে আসি। তো প্রথম প্রশ্ন করেছেন লিমন আহমেদ। উনি জানতে চেয়েছেন টিসির কাজ জানে তাদের বেতন কেমন হয়। অর্থাৎ টিসি বলতে উনি বোঝাতে চেয়েছেন যে ট্রানজ্যাকশন সার্টিফিকেট, যেগুলো আপনার অর্গানিক কটন, তারপর গডস, রিসাইকেল কটন, রিসাইকেল পলিস্টার, এসব ফাইবারের বা এইসব ফেব্রিকের যেসব আমরা শিপমেন্ট করি, শিপমেন্টের পর বাইরে একটা টিসি দিতে হয়, ঠিক আছে, প্রুফ। যেসব টিসি আমরা নর্মালি কন্ট্রোল ইউনিয়ন, তারপর হচ্ছে আপনার সিআরএস বা এডকো, এসব অর্গানাইজেশন থেকে নিয়ে থাকি। তো টিসি অ্যাপ্লাই করার অনেক উপায় রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে। টিসি অ্যাপ্লাই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এপিসোড, এই এপিসোড গিয়ে আপনারা টিসি কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। তা আসলে মূল আলোচনা আসি যে টিসি আপনার যারা করে তাদের বেতন কেমন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার কোম্পানি, আপনার এক্সপিরিয়েন্সের উপর। তবে মূলত 3 ক্যাটাগরির লোকেরা টিসি করে থাকে। কোনো ফ্যাক্টরিতে আপনার মার্চেন্ডাইজাররা টিসি করে থাকে, কোনো ফ্যাক্টরিতে কমার্শিয়াল টিমরা টিসি করে থাকে, কোনো ফ্যাক্টরিতে ইয়ান পার্টসের যারা করে তারা টিসি করে থাকে। তো ম্যাক্সিমাম কোম্পানির মার্চেন্ডাইজার টিমগুলাই আপনার টিসিগুলো করে থাকে। এখন যদি বেতন সাপেক্ষে আসি, শুধু টিসি করার জন্য আমার জানা মতে কাউকে নেয় না। সেক্ষেত্রে অবশ্যই আপনার এক্সিস্টিং যে মার্চেন্ডাইজার থাকে বা এক্সটেন্ড মার্চেন্ডাইজার, তাদের দিয়ে মূলত টিসিগুলো করা হয়। তাদের ট্রেনিং করায় আপনার সিনিয়র যারা থাকে, ট্রেনিং করার মাধ্যমে তাদের দায়িত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে তাদের বেতন যদি আমি বলি, সেক্ষেত্রে 15 থেকে 20,000, 25,000, ইভেন কিছু ফ্যাক্টরি মার্চেন্ডাইজাররা টিসি করে তাদের বেতন 30-35,000 হতে পারে। তো ইটস ডিপেন্ড, এটা স্পেসিফিকভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, যারা আপনার মার্চেন্ডাইজিং কাজগুলো কম করে, টিসির কাজগুলো বেশি করে, তাদেরই মূলত আপনার টিসি কাজে নিয়োগ দেওয়া হয়। আর যেগুলো কমার্শিয়ালে যারা কনসার্ন পিপল টিসি করে, তাদের বেতন হয়তো আপনার 15 থেকে 20,000 হবে। আর যারা ইয়ান প্রকিউরমেন্টে টিসি করে, তাদের বেতনও 15 থেকে 20,000 হবে। তো আশা করি লিমন আহমেদ ভাই আপনার উত্তরটি পেয়েছেন। তো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটি করেছে আপনার শওকত আলী। তো উনি জানতে চেয়েছেন, ভাই আমার ইংরেজিতে সমস্যা, তাহলে কি মার্চেন্ডাইজারে চাকরি করতে পারবো? দেখুন, গার্মেন্টস মার্চেন্ডাইজিং কিন্তু খুবই একটা বিগ রুল, বিগ রুল একটা পার্ট আপনার করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনি কখনো মার্চেন্ডাইজিং ম্যানেজার বা হেড অফ মার্চেন্ডাইজার বা জিএম মার্চেন্ডাইজার হতে চান, অবশ্যই তো আপনাকে ইংলিশে এক্সপার্ট হতেই হবে, কারণ বায়ার ভিজিট করবে ফ্যাক্টরিতে, বায়ারকে আপনার এক্সপ্লেন করতে হবে। ইভেন আপনি যখন এক্সটেন্ড মার্চেন্ডাইজার থাকবেন, আপনার তো বায়ারের সাথে কমিউনিকেশন করতেই হবে নন স্টপ, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, তারপর হচ্ছে আপনার মেইলে ফোন আসবে। তো অনেক সময় আপনার লোকাল বাইং হাউস যেগুলো আসে, হয়তো ওগুলো আপনি বাংলা বলতে পারবেন, কিন্তু মেল তো আর আপনি আর বাংলা লিখতে পারবেন না। মেল অবশ্যই তো আপনাকে ইংলিশেই লিখতে হবে। তো আপনি ইংলিশ পারেন না, সেক্ষেত্রে আপনার মেল লেখা খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে। আপনার স্মার্ট মার্চেন্ডাইজার হওয়ার জন্য ন্যূনতম আপনার ইংলিশে যে বেসিক জ্ঞান, যেমন আপনার স্পোকেন, ঠিক আছে, রিটেন, আর হচ্ছে আপনার রিডিং, এই 3টা মূলত আপনার এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট ওরকম হাই এক্সপার্ট হতে হবে তা না, বাট মিনিমাম আপনার ইংলিশ বেসিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আপনি কথা বলতে পারবেন ফ্লুয়েন্টলি, মেল লিখতে পারবেন, ওকে ইটস ওকে, আপনার মেল লেখার দক্ষতা থাকতে হবে। তো আপনার এই জিনিসগুলো যদি থাকে, অবশ্যই আপনার ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন। আর আপনার ইংলিশ অ্যাকচুয়ালি একদম কাঁচা, সেক্ষেত্রে আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। হয়তো আপনি রেফারেন্স ফ্লোতে ট্রেনিং মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করলেন, কিন্তু পরে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না আপনার ইংলিশ জ্ঞানের অভাবে। পরের প্রশ্নটি হচ্ছে আপনার তৌফিকুল ইসলাম। উনি জানতে চেয়েছেন, বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ। আমি ডেলি আপনার ভিডিও ফলো করি, একটা বিষয় সাজেস্ট করবেন প্লিজ। মার্চেন্টাইজিং জব প্রিপারেশনের জন্য কোনটা করলে বেটার হবে, আইএলস না স্পোকেন ইংলিশ? আচ্ছা, তো উনিও মূলত ইংলিশ নিয়ে কনসার্ন।
অ্যাকচুয়ালি মার্চেন্টাইজিং করার জন্য আইএলটিএস বা স্পোকেন কোনো কোর্স আপনার করা দরকার নেই। আপনি যখন অ্যাজ ইউজুয়াল আপনি স্টাডি করবেন, ঠিক আছে, আপনার ইন্টার, আপনার অনার্স, ঠিক আছে, অনার্স কিন্তু আপনার প্রাইভেট ভার্সিটিগুলো বা ইভেন পাবলিক ভার্সিটিগুলো সম্পূর্ণ ইংলিশে আপনার পড়াশোনা করায়। হ্যাঁ, আমরা যখন প্রাইভেট ভার্সিটিতে পড়েছি, আমি কিন্তু সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি, 4টা বছর কিন্তু আমরা ইংলিশেই পড়াশোনা করেছি, সব কিছু ইংলিশেই ছিল। তো আমরা যখন ওই 4টা বছর ইংলিশে আমরা চর্চা করেছি, আমরা কিন্তু ইংলিশ মোটামুটি একটা আয়ত্ত করে ফেলেছি। তা আপনার আইএলটিএস করা ভালো, স্পোকেন ইংলিশ আপনি কোর্স করা ভালো, কিন্তু মার্চেন্টিং করতে হলে যেগুলো করতেই হবে সেটা গুরুত্ব না, আপনি ইংলিশ আপনার বলতে পারেন, লিখতে পারেন, তাহলে আনাফ। তো আরেক ভাই জানতে চেয়েছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মানিক মিয়া। তো উনি জানতে চেয়েছেন, আই ওয়ান্ট টু ডু এ কোর্স অফ মার্চেন্ডাইজিং, সো গিভ মি ইউর মোবাইল নাম্বার। তো ভাই, আপাতত আমি কোনো কোর্স করাচ্ছি না, মূলত আমি অনলাইনে আপনাদের কিছু ছোটোখাটো টিপস দিয়ে থাকি, যেগুলো হয়তো বা কেউ কেউ উপকৃত হচ্ছেন। তো মূলত এখন এই মুহূর্তে আমার কোনো কোচিং সেন্টার নেই, ভবিষ্যতে করবো কিনা আমি জানি না, প্ল্যান হতেও পারে, না হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নেই। আর আপনি আমার নাম্বার চেয়েছেন, অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়াটা ঠিক না, তাহলে নাম্বারটা যদি ভাইরাল হয়ে যায় আমার খুবই ডিস্টার্ব হবে, প্রচুর পরিমাণে কল আসতে পারে। এমনিতে আমরা অনেক মার্চেন্টরা পেলাতে থাকি, বাইরের ফোন, মালিকের ফোন, হ্যাঁ, ফ্যাক্টরি পিপলের ফোন, আমরা খুবই ডিস্টার্ব ফিল করি। আমরা যখন জবে কাজ করি, আমার মনে হয় যে কন্টিনিউ আমরা ফোনেই কথা বলি, কাজের থেকে ফোনেই কথা বলি। তো আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি স্ক্রিনে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসে আমার ইমেলে কমিউনিকেশন করতে পারেন আপনার যদি কোনো দরকার পড়ে। তারপর পরের প্রশ্ন রিফাত ইসলাম। তো উনি প্রশ্ন করেছেন বা মতামত দিয়েছেন, ভাই আপনার ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছি, আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়েছি, তাই মার্চেন্ডাইজার সম্পর্কে ধারণা নাই। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি, আপনি ফ্রিতে যেসব ইনফো দেন, পেড কোর্সেও অনেকে তেমন কিছুই দেয় না, বা এভাবে চালিয়ে যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, এরকম অ্যাপ্রিসিয়েটেড যদি কমেন্টস পাই অবশ্যই ভালো লাগে, তা থ্যাংক ইউ ভাই। তারপরের প্রশ্ন আমরা চলে যাই, মোহাম্মদ জীবন মাহমুদ। উনি জানতে চেয়েছেন, ভাই আমি একজন মার্চেন্ডাইজার হতে চাই, এর জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, তা আপনি যদি মার্চেন্ডাইজার হতে চান, আপনাকে মূলত অবশ্যই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইন ফ্যাশন ডিজাইনে পড়তে হবে। তাই আপনি যদি পাবলিক, যেমন বাংলাদেশ টেক্সটাইল রয়েছে, বুটেক্স, সেখানে আপনি ট্রাই করতে পারেন। যদি আপনি সেখানে চান্স না পান, সেক্ষেত্রে আপনার কি বলে প্রাইভেট অনেকগুলো ভার্সিটি রয়েছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারে, যেমন সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার ড্যাফোডিল, এরকম আর অনেকগুলো প্রাইভেট ভার্সিটি রয়েছে যাদের বিএসসি ইন টেক্সটাইল আপনার ফ্যাসিলিটি রয়েছে। তা এখনকার যেসব কোম্পানি, বড় বড় কোম্পানি, ইভেন ছোট ছোট কোম্পানি, তারা কিন্তু মার্চেন্ডাইজার যখন আপনার সার্কুলার দেয়, হ্যাঁ, রিক্রুটমেন্ট করে, তখন কিন্তু তারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার চায়। তা আপনি যদি এই মার্চেন্ডাইজার পদে আসতে চান, অবশ্যই আপনার বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কমপ্লিট করেই আসতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি পড়ার পাশাপাশি আপনার সিনিয়র ভাই যারা রয়েছে, যারা মার্চেন্টাইজিং জবে কাজ করে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন, কারণ আপনার রেফারেন্স ছাড়া মার্চেন্টাইজিং জব পাওয়া খুবই টাফ। ঠিক আছে, আপনি হয়তো অনলাইনে অনেক আপনি রিক্রুটমেন্ট দেখবেন, সার্কুলার দেখবেন, কিন্তু আপনি হয়তো বা ইন্টারভিউতে কল নাও পেতে পারেন, বা ইন্টারভিউ কল পেলেন, চান্স নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনার শুরুর দিকটা রেফারেন্স খুবই একটা প্রয়োজনীয় বিষয়। পরের প্রশ্নটি আমরা চলে যাই, এমডি মোশাররফ। উনি জানতে চেয়েছেন, ভাই কিভাবে গার্মেন্টস ওনাররা কিভাবে গার্মেন্টস বায়ার ধরে? ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো বায়ার কিভাবে ধরতে হয় অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো আমার এই ভিডিওতে চলে যান। এই ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি যে আপনারা কিভাবে মার্কেটিং করবেন। ঠিক আছে, তো আমি যেভাবে বলেছি মালিককেও সেম ওয়েতে আপনার মার্কেটিং করে। তো তারপর প্রশ্ন, সেটা হচ্ছে আপনার মোহাম্মদ মুরাদুল মুস্তাকিনারব। উনি জানতে চেয়েছেন, স্যার আমার মার্চেন্ডাইজার্স এক্সপিরিয়েন্স নাই, গার্মেন্ট জব অ্যাপ্লাই করছি, ফার্স্ট ইন্টারভিউ মার্চেন্ডাইজার কিছু আইডিয়া জানা নাই, ভিডিও চাই। তো আপনি যদি ইন্টারভিউ নিয়ে জানতে চান মার্চেন্ডাইজিংয়ে কী কী ইন্টারভিউ আসে, তো
তো আমার চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, হ্যাঁ সেই প্লেলিস্টে আপনার শুধু ইন্টারভিউ আপনার কোয়েশ্চেন নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, 4-5টা। আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন আশা করি আপনি ইন্টারভিউর একটা নলেজ জানতে পারবেন। এবং আমি অনেক অনেক আমার মতামত পেয়েছি, যেসব জুনিয়র বাইরে মাস্টারিং ইন্টারভিউ দিয়েছে তারা আমাকে কল দিয়ে জানিয়েছে যে মোস্ট অফ দ্য কমেন্টস কমন পড়ে আমার এসব ভিডিও দেখার পর। তো আপনার অনুরোধ হলো আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। তারপর সোয়াগ আইটি জোন উনি জানতে চেয়েছেন একটা পদ থেকে প্রমোশন পেতে কত বছরের এক্সপিরিয়েন্স লাগতে পারে। অ্যাকচুয়ালি ভাই এটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোয়ালিটির উপর, আপনার ক্যাপাবিলিটির উপর, আপনার কি বলে আপনার শিখার আগ্রহের উপর। তো অনেকে আছে আপনার 1 বছর পর পর প্রমোশন পায়, অনেকে আছে 5-6 বছর প্রমোশন পায় না। যারা 1 বছর প্রমোশন পায় তারা কিন্তু আপনার মাস্টারিং জবটাকে খুবই পছন্দ করে, খুবই এক্সাইটেড, হ্যাঁ খুবই অ্যাগ্রেসিভ, তারা অ্যাগ্রেসিভভাবে কাজ করে। তাদের কিন্তু প্রমোশন খুব দ্রুত ওঠে। প্রমোশন করার কিছু টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ডেইলি কাজ ডেইলি করতে হবে, ঠিক আছে। আপনার সিনিয়র যারা তাদের আপনার সব কথা শুনতে হবে, মানতে হবে, ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনার প্রমোশন খুব দ্রুত উঠে যাবে। আর আপনি যদি এসব না থাকে তাহলে আপনার প্রমোশন ওঠানো খুবই টাফ। এটা আপনার স্পেসিফিক কোনো টাইম ফ্রেম নেই, এটা কাজের দক্ষতার উপর। কেউ আপনার 6 মাসে 1 বছর প্রমোশন পায়, কেউ 3-4 বছর 5 বছরের প্রমোশন পায়। তারপর রেডিক্স ফায়ারিস গডজিলা ম্যাকহিট, আসলে নামগুলা পড়তে খুবই টাফ কারণ কোনো স্পেস নেই, হ্যাঁ। তো উনি জানতে চেয়েছে ভাই প্রসেস ওয়াইজ লিড টাইম নিয়ে একটা ভিডিও করেন। আচ্ছা, উনি মূলত সম্ভবত টিএনএ নিয়ে আপনার জানতে চেয়েছে। আমরা যখন একটা গার্মেন্টস প্রডিউস হয় অনেকগুলা ফাংশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন আপনার ইয়ান পারচেস, নিটিং, ডাইং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কাটিং, প্রিন্ট এমব্রয়ডারি, সুইং, ফিনিশিং, প্যাকিং, এরকম 7-8টা ধাপ থাকে। ইভেন পিপি স্যাম্পলের যে ধাপগুলো রয়েছে, তো এগুলোর উনি হয়তো বা লিড টাইম জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি আপনার এটা ডিপেন্ড করে কোয়ান্টিটির উপর। এখন আপনার যদি 500 পিসের অর্ডার হয় সেক্ষেত্রে আপনার ফেব্রিক লাগবে হয়তো 100 কেজি। আপনার যদি 50,000 পিসের অর্ডার হয় সেক্ষেত্রে হয়তো ফেব্রিক লাগবে আপনার 5 টন। তো 500 কেজি আপনার 100 কেজি ফেব্রিকের যে টাইম আর 5 টনের ফেব্রিকের তো এক টাইম হবে না। আপনার 100 কেজি ফেব্রিকের আপনার নিটিং একদিনে করে ফেলতে পারবেন, ডাইং একদিন করে ফেলতে পারবেন। 5 টন ফেব্রিক আপনার নিটিং করতে লাগবে মিনিমাম 7 থেকে 10 দিন, ডাইং করতেও লাগবে মিনিমাম আপনার 7 থেকে 10 দিন। সিমিলারলি আপনার কাটিংয়েও অনেক সময় লাগবে। আপনার 500 পিসের গার্মেন্টস কাটতে লাগবে একদিন, আপনার 50,000 পিসের গার্মেন্টস কাটতে লাগবে 20 থেকে 25 দিন, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে আপনার কোয়ান্টিটির উপর। তবে হ্যাঁ, বেসিক আপনার কিছু আইডিয়া দিই। আপনারা যখন টিএনএ করবেন সেক্ষেত্রে আপনার নিটিং ডাইংয়ের জন্য 7 থেকে 10 দিন রাখবেন। তারপর নিটিংয়ের জন্য, ডাইংয়ের জন্য 7 থেকে 10 দিন, কাটিংয়ের জন্য 5 দিন, সুইংয়ের যত 15 দিন, ঠিক আছে, প্যাকিংয়ের জন্য 5 দিন। তারপর স্যাম্পল অ্যাপ্রুভাল প্রসেস যদি আমি ধরি সেক্ষেত্রে আপনি প্রোটো স্যাম্পল থেকে যদি আমি পিপি স্যাম্পল ধরি সেক্ষেত্রে আপনার 25 থেকে 30 দিনের বা 30 থেকে 35 দিনের একটা টাইম ফ্রেম লাগে পিপি স্যাম্পল পাঠানোর। অ্যাপ্রুভাল আপনার ফার্স্ট ডে থেকে আপনার অ্যাপ্রুভাল পিপি স্যাম্পল সেক্ষেত্রে 40 থেকে 45 দিন লাগতে পারে। ইট ডিপেন্ডস আপনার স্টাইলের উপর। বেসিক স্টাইল এত সময় লাগবে না, বেসিক স্টাইল আপনার 25 থেকে 30 দিনের মধ্যে হয়ে যেতে পারে, যেগুলো ক্রিটিক্যাল স্টাইল 45 থেকে 50 দিনও লাগতে পারে। তো মূলত এই ছিল আজকে 10টি প্রশ্নের উত্তর। আশা করি যারা প্রশ্ন করেছেন আপনারা আশা করি আপনাদের মন মতো উত্তর পেয়েছেন। তারপরে যদি কনফিউজ থাকে আপনি কমেন্টস করে দেন আবার, তো আমি সেই কমেন্টসের উপর ভিত্তি করে আবার সামনে কোনো ভিডিও নিয়ে আসবো সলিউশন নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেন, ভিডিওটি শেয়ার করে দেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আজ এই পর্যন্তই। আমি কামরুল হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।